300 কতটা পদ নতুন করে সৃষ্টি হয়েছে আর 1117টা ক্ষেত্রে নিয়োগ করা হবে। কবে কিভাবে এই সম্পর্কিত বিষয়ে সুস্পষ্ট কিছু নেই। শুধু আমার একটা বিষয়, যে কোনো সংস্থা, পরিবার বা ক্লাব যাই হোক, একটা চলতি ধারাবাহিক একটা কর্মসূচি বা প্রকল্প যখন ঘোষণা করে, একাধিকবার ঘোষণা করে, তখন স্বাভাবিকভাবেই সকলে আশা করে, যে কোনো সুস্থ মানুষ মাত্রই আশা করবে যে আগের যে ঘোষিত কর্মসূচি তার কি হলো, তার একটা মূল্যায়ন, কতটা হয়েছে, কি হয়েছে না হয়েছে। আজ অব্দি 8.5 বছরে অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি, অসংখ্য বিজ্ঞাপনী প্রচার, এসব পাওয়ার পর প্রক্রিয়া শুরুর পর বন্ধ হয়ে যাওয়া, এটা তো একটা স্বাভাবিক নিয়মেই পর্যবেসিত হয়েছে। আর যেটা হয়েছে এটা হচ্ছে দীর্ঘসূত্রিতা। কোনো কোনো ক্ষেত্রে বিজ্ঞাপন থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হতে দুর্নীতির কথাটা বাদই রাখলাম, সে আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত সরকারটা, গোটা সরকারটা, সেটা বাদই দিলাম। একটা প্রক্রিয়া, চাকুরির প্রক্রিয়া শেষ করতে এটা 10টা চাকুরি হোক আর 80টা চাকুরি হোক, প্রক্রিয়া শেষ করতে 5 থেকে 6 বছর সময় লেগে যায়। এ হচ্ছে অবস্থা। আমি সরকারের কাছে জিজ্ঞাসা যে এই যে ঘোষণাটা করা হলো, আমাদের একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এটা বলে বোঝানোর দরকার নেই, স্বাস্থ্য ক্ষেত্র। অন্য সব টেকনিশিয়ানের অভাব, এগুলি আমরা অতীতে বিজ্ঞাপনে, আমাদের বিবৃতিতে বলেছি, প্রদেশের বিবৃতিতে যুব কংগ্রেস লড়াই করেছে, ডেপুটেশন দিয়েছে, এগুলি জানেন আপনারা বেশি। চিকিৎসার অভাবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগী দেখা অচল। আমাদের গুরুত্বপূর্ণ হাসপাতাল, সবচাইতে বড় হাসপাতাল আমাদের জিবিপি, যেটা মেডিকেল কলেজ, সব জায়গায় ডাক্তারের অভাব। তারপরেও সেখান থেকে কিছু কিছু প্রাইমারি হেলথ সেন্টার সহ কিছু স্বাস্থ্য কেন্দ্র চালানোর জন্য ডেপুটেশনে পাঠাতে হচ্ছে। অথচ সরকারই বলেছে 400 চিকিৎসকের পদ শূন্য এবং উপযুক্ত চিকিৎসক হয়ে আছে আমাদের রাজ্যে, অনায়াসে নিয়োগ করতে পারে, বলে কেন হচ্ছে না? এই একটা বারো তো কালকার সেই কথাটার উল্লেখ নেই। আমাদের শিক্ষা ক্ষেত্র সকলেই জানেন, যেটা বহু আলোচিত, 350 স্কুল, 2-3টে কম হতে পারে, 350 স্কুল একজন শিক্ষক দিয়ে চলে। 400-র উপর স্কুল আছে 2 জন শিক্ষক দিয়ে চলে। এবং এই সম্প্রতি সরকার হঠাৎ করে ঘোষণা দিয়েছে 5300 বোধহয় 300 পদ বিলুপ্ত করা। সব মিলিয়ে 8.5 বছরে 23,000-এরও বেশি শিক্ষক পদ বিলুপ্ত করে দিয়েছে। কারণটা কি? টেট প্রতি বছর 2 বার করে পরীক্ষা নেওয়ার কথা। আমাদের টেট 1, টেট 2 পাস করা ছেলে মেয়েরা পরীক্ষা দিয়ে বসে আছে, 2 বছর হয়েছে। 1 মাস পর পর তারা আন্দোলন করছে, মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যায়, লাঠির বাড়ি খায়, না হয় গলা ধাক্কা খেয়ে তাদের চলে আসতে হয়। কি অপরাধ তাদের? কি অপরাধ? কেন পরীক্ষা নেওয়া হয়েছে? এখন তো বলছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে, উনি আমার শিক্ষামন্ত্রীও, তো উনি বলছেন টেট উত্তীর্ণ হলেই যে চাকরির জন্য যোগ্য বিবেচিত, এটা কে ঠিক করবে? দেশের সরকারের আইন, সরকার ঠিক করছে, তাহলে টেট পরীক্ষা নেওয়ার মানেটা কি? ঠিক তেমনি জেআরবিটি আর অন্য সব বিষয় বলবো না। এখন গত কিছুদিন যাবৎ মাত্র 8টা চাকরি, এতেও লোভ সামলাতে পারছে না। কেন্দ্রীয় একটা প্রকল্পে 8টা চাকরি ধারাবাহিক ভাবে পত্র পত্রিকায় উঠছে, সরকারের তো শব্দ নয়, তার মানে যা উঠছে তা সত্য।
এই 8টা চাকরি নিয়ে ইন্টারভিউর আগে ঠিক হয়ে গেছে কারা কারা চাকরি পাবে। তো এই যে পেপার লিক, এই সমস্ত নিয়ে সারা দেশে আন্দোলন, মোদির চোখের জল ফেলা, আমাদের মোহন ভাগবত ওই সরকারি অর্থে কোটি কোটি টাকা অর্থে ব্যয় করে সেখানে চোখের জল ফেলছে। না, জেনজিদের কথা শুনতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। এটাতে কেমন মর্যাদা দিচ্ছে এই ছোট্ট এই উদাহরণটার সাথে শুধু বলতে চাই যে এই গত 25শে জুলাই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর 9টা পেপার লিকের ঘটনা ঘটেছে। আমাদের রাহুল গান্ধীজি এই সমস্ত বিষয় উত্থাপিত করেছে। সরকার কতটা নিকৃষ্ট মানের সরকার, যে সরকার আগামীকাল পুনেতে কি ছাত্র কি গঞ্জ রাহুল গান্ধীর কর্মসূচি পুনেতে আছে 22শে অগাস্ট, এই আটকানোর জন্য গতকাল গোটা পুনে শহরে সমস্ত ধরনের শোভাযাত্রা, 4-এর অধিক ব্যক্তির চলাফেরা, সমবেত হওয়া এই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে আগামী 14 দিনের জন্য। শুধু কারা পারবে? 3.5 হাত লম্বা লাঠি নিয়ে সরকারি কর্মী, পুলিশ আর এই ড্রেস পরে যদি ওই সরকারের স্তাবকরা বের হয়, তাদের জন্য অধিকার আছে। রাহুল গান্ধীর জন্য, ছাত্রদের জন্য অধিকার নেই। তাই তারা কেমন দাবি মানবে এটা তো এর থেকেই বোঝা যায় স্পষ্ট। ফলে এদেরকে দিয়ে সুরাহা হবে না। আমি এই প্রসঙ্গে, আমাদের যে চাকরি প্রসঙ্গে, আমি বাকিটা আমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মধ্যে, প্রাইস রাইজ। আমাদের বলা হচ্ছে যে ভারত আত্মনির্ভর ভারত হয়ে গেছে, তাহলে এই দুরবস্থা কেন? সরকারি তথ্য আমার একটাও কংগ্রেসের কথা নয়, প্রবীর চক্রবর্তীর কথা নয়, সরকারি তথ্য চাকরি সম্পর্কিত বিষয়ে আমাদের কথা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের কথা হচ্ছে ছাত্র যুবদের শুধু ব্যানারে নয়, যুব কংগ্রেসের ব্যানারে নয়, কেটি হোক, জিআরবিটি হোক, আর 8টা চাকরি কি হলিক্রক্স কি চাকরি হোক, সমস্ত চাকরির ক্ষেত্রে একটাই দাবি, যে সমস্ত ওই ঘোষণা এসব বন্ধ করে সরকার সুস্পষ্টভাবে জানা কত শূন্য পদ আছে, সুস্পষ্টভাবে জানাক সরকার। দেশে অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিদিনই নতুন নতুন নানা বিষয় আমাদের সামনে উপস্থিত হচ্ছে। কোনোটারই এই সময়ে গুরুত্ব কম নয়, বরঞ্চ প্রতিদিন নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের সামনে চলে আসছে, কি দেশ কি রাজ্যে। আমি আজকে এই সব বিষয়ের অবতারণা করব না। দেশ যে আজকে গভীরভাবে সংকটগ্রস্ত হয়ে পড়েছে, এই বিষয়টা অন্যতম একটা হচ্ছে ভয়ঙ্কর রকম ভাবে বেকারিত্ব বৃদ্ধি। এটা আমাদের দেশের মৌলিক যে সমস্যা, সেই সমস্যাগুলির মধ্যে অন্যতম বড় সমস্যা। এর সাথে যুক্ত আছে যা কিছু সামান্যতম যে সমস্ত কর্মসংস্থানের সুযোগ, সেই সুযোগগুলিতে চূড়ান্ত রকম দুর্নীতি, দলবাজি আর যোগ্যতাকে বঞ্চিত করা, মেধাকে বঞ্চিত করার প্রবণতা। এটা কি দেশে কেন্দ্রীয় স্তরে কি রাজ্য স্তরে, সব জায়গায় আছে। আমি সেই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত যাব না। সকলেই জানেন আমাদের দেশে কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ শূন্য পদ ভরে আছে। আমাদের আধা সরকারি দপ্তরগুলিতে
লক্ষ লক্ষ শূন্য পদ পূরণের কোনো উদ্যোগ নেই। রেলে অনেক পদ শূন্য, রেলে দুর্ঘটনা রোধ করার কোনো ব্যবস্থা নেই, অথচ নিয়োগ নেই। বলে এগুলো নিয়োগ আমি আজকে সময় নষ্ট করবো না, কালক্ষেপ করব। আমি শুধু কেন্দ্রীয় স্তরে একটা তথ্য যা এই চলতি সংসদে উপস্থিত করেছে, বাকি বিষয়গুলি নীল আছে সে যুক্ত করবে। সে তথ্যটা হচ্ছে কি, যে আমাদের দেশে যেগুলি নিয়ে মোদী গর্ব করেন, যে আমাদের বেসরকারি ক্ষেত্র, আইটি সেক্টর, কর্পোরেট জগতে কর্মসংস্থানের জোয়ার বইছে, অথচ সংসদে কর্পোরেট বিষয়ক এবং শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছে, সে তথ্য হচ্ছে এই, শুধু গত এক বছরে 17% কর্মসংস্থান কমেছে কর্পোরেট এবং আইটি সেক্টর। সকলেই জানেন, এটাও জানেন যে আমাদের দেশে শুধু দেশীয় কর্পোরেট না, বহুজাতিক কর্পোরেট সংস্থাগুলিতেও আজকে সবচাইতে যেটা বড় সুযোগ ছিল আমাদের দেশের তরুণ প্রজন্ম, যুব প্রজন্মের কাছে আইটি সেক্টরে কর্মসংস্থানের, সেই জায়গাটা দারুণভাবে আক্রান্ত। অবিরাম ছাঁটাই চলছে, সাথে আছে নানা নতুন নতুন সমস্ত চুক্তি এসবের মধ্য দিয়ে মজুরি কমানো, বেতন কমানো, আর চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা, এই যে বিষয়গুলি যুক্ত হয়ে গেছে। এর সাথে রাজ্যে এটা কথা বলা না বলা সমান কথা। রাজ্যে অন্য সব ক্ষেত্রের না, যেমন এটাকে কি বলবো, এটা সরকার বললে এটা বোঝানো যাবে না, এটা কি ধরনের সরকার, যে সরকারের কোন রকম বাস্তবসম্মত পরিকল্পনা বা কোন ধরনের যে যোগ্যতা থাকা যে উচিত, সেই যোগ্যতার অভাবই পরিলক্ষিত হচ্ছে। আমি আগেই বলেছি, অন্য সব বিষয়ে যাব। গতকালকে আমাদের রাজ্যের তথ্যমন্ত্রী যে সংবাদ সম্মেলন করে, যে আবার একটা টুপ, অন্য কিছু বলবো না, শব্দ বলবো না, টুপ ফেলেছে সামনে নির্বাচনগুলিকে রেখে। সামান্যতম যে সমস্ত কর্মসংস্থানের জন্য সেই সুযোগগুলিতে চূড়ান্ত রকম দুর্নীতি, দলবাজি আর যোগ্যতাকে বঞ্চিত করা, মেধাকে বঞ্চিত করার প্রবণতা, এটা কি দেশে কেন্দ্রীয় স্তরে কি রাজ্য স্তরে সব জায়গায় আছে। আমি সেই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত যাব না। সকলেই জানেন আমাদের দেশে কেন্দ্রীয় সরকারে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে। আমাদের আধা সরকারি দপ্তরগুলিতে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণের কোনো উদ্যোগ নেই। রেলে অনেক পদ শূন্য, রেল দুর্ঘটনা রোধ করার কোনো ব্যবস্থা নেই, অথচ নিয়োগ নেই। বলে এগুলো নিয়োগ আমি আজকে সময় নষ্ট করবো না, কালক্ষেপ করবো না। আমি শুধু কেন্দ্রীয় স্তরে একটা তথ্য যা এই চলতি সংসদে উপস্থিত করেছে, বাকি বিষয়গুলি নীল আছে যে যুক্ত করবে। সে তথ্যটা হচ্ছে কি, যে আমাদের দেশের যেগুলো নিয়ে মোদী গর্ব করেন, যে আমাদের বেসরকারি ক্ষেত্র, আইটি সেক্টর, কর্পোরেট জগতে কর্মসংস্থানের জোয়ার রয়েছে, অথচ সংসদে কর্পোরেট বিষয়ক এবং শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছে, সে তথ্য হচ্ছে এই, শুধু গত এক বছরে 17% কর্মসংস্থান কমেছে কর্পোরেট এবং আইটি সেক্টর। নীলের বিষয়টাতে শুধু একটা বিষয় যোগ করছি, সরকার অজুহাত হিসাবে দেখাচ্ছে হাইকোর্টের একটা রায়কে। যেই সরকার সুপ্রিম কোর্টের রায় মানে না, যেই সরকার ন্যায়ের জন্য হাইকোর্ট রায় দিলে পর উপরের কোর্টে যায়, সেই সরকার
অবলীলাক্রমে এটা মেনে নিয়েছি। নীল যেটা বলেছে হচ্ছে অবৈধ বাণিজ্যের একটা সুযোগ তৈরি করা হলো, এর মধ্য দিয়ে এ লড়াই চলবে। প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ নিয়ে যে প্রশ্নটা আপনারা করেছে, আমিও শুনেছি আমাদের মন্ত্রীবর উনি ঘোষণা করেছেন সরকার নাকি ভর্তুকি দিয়ে দেবে যে মূল্যটা বৃদ্ধি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বিদ্যুতের মাসুল কোনটা ছাড় দেবে? বিদ্যুতের মাসুল লক্ষ্য করা যাচ্ছে এবার যেটা করেছে একেবারেই ন্যূনতম মাসুলটা করেছে ন্যূনতম। বাড়িয়েছে কোনগুলি? যেগুলি যুক্তিহীন। ফিক্সড চার্জ, ফিক্সড চার্জের নামে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যেখানে যেমন মনে হয়েছে তেমন ভাবে বাড়িয়েছে। এমন সানরিক্স হেন তেন ফুয়েল চার্জ এই যে বিষয়গুলি, এগুলির কি হবে? এগুলি কে বহন করবে? সরকার বহন করবে তো এগুলি স্পষ্ট করুক আগে, তারপর আমরা আমাদের মতামত দেব। আমরা শুধু বলবো যে দ্বিচারিতা করছে সরকার। প্রথম এই বিদ্যুৎ মন্ত্রী কদিন আগে বলেছিলেন যে না না এগুলি আমাদের বিষয় নয়, সরকারের বিষয় নয়, যা বাড়িয়েছে রেগুলেটরি কমিশন বাড়িয়েছে, যেন রেগুলেটরি কমিশনটা আকাশ থেকে এসে বসেছে, তাই মানুষ চাই না। তাহলে এখন আবার সরকার দায়িত্ব নিচ্ছে কেন? আমাদের দাবি তো আমরা বলছি যে সেগুলি থেকে আমরা সরছি না। স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে, যে বাড়ি ঘরে বসানো হয়েছে এবং প্রত্যাহার করতে হবে। আর যেটা বলেছে ভেদ করতে, ধরুন আমি একটা ছোট্ট, আমার কাছে একটা উদাহরণ আছে। একটা বাড়ির 3 জনের পরিবার, মে মাসে বিদ্যুতের বিল এসেছে 10,000 টাকা, এসি ব্যবহার করে না। আবার জুন মাসে তার বিল এসেছে 21,000 টাকা। ফলে ব্যাপারটা হচ্ছে ডিজিটাল করাপশন হচ্ছে। বিদ্যুতের বিল নিয়ে গোটা দেশেই করাপশন হচ্ছে, বিদ্যুতের বিলের ক্ষেত্রে ডিজিটাল করাপশন হচ্ছে। এগুলির বিহিত কিভাবে হবে, কে করবে? এইসব স্পষ্ট না করে সস্তা হাততালি বাহবা পুরানোর দিন শেষ হয়ে গেছে। শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এখন আমাদের দেশের মানুষ কিন্তু সবকিছুই বুঝতে পারছে, জানতে পারছে, তাই এসবকে আর মেনে নিতে পারছে না। এটারই প্রতিফলন ঘটেছে ছাত্র আন্দোলনে। আর ওই ছাত্রকে গঞ্জ বন্ধ করে বা কুৎসা রটনা করে দিমাগি নকশাল বলে একে আর রোধ করা যাবে না। এটা যে স্রোতের জলের বালির বাদ দিয়ে এই জলের স্রোতকে, আন্দোলনের স্রোতকে আটকানো যাবে না, এটা আমাদের রাজ্যেও ঘটবে। এই কথাটি বলে আমার কথা বলা। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আপনাদেরকে অবগত করেছে যে রাজ্যের সার্বিক যে পরিস্থিতি, সেই ভয়ানক পরিস্থিতির অবগতি আপনাদেরকে করিয়েছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2024 থেকে একটা স্লোগানে এই রাজ্যের সকলকে অবগত করানোর চেষ্টা করছি, এবং এই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মানুষকে একটাই কথা বলতে চায়, যারা সরকারে আছে, যারা সরকার পরিচালনা করছে, তাদেরকেও একটাই কথা বলতে চাই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে, যে আমাদের নেশা নয় চাকরি চাই। 2024 থেকে এই আন্দোলন আমরা প্রত্যেকটি ব্লক ভিত্তিক, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, প্রত্যেকটি জায়গায় আমরা করছি, কিন্তু আমরা দেখছি যেহেতু আমরা বিরোধী, তাই আমাদের কথাটা শোনা হবে না, যেটা বলবো তার উল্টোটাই করবে। কেন বলছি এই কথা? যতবার বলেছি যে নেশা নয় চাকরি চাই, ততবার রাজ্যে নেশার ট্রেন ঢুকিয়েছে এই ভারতীয় জনতা পার্টি। ততবার সেই তদন্ততে একজন নিচকে বিড়ালকে অ্যারেস্ট করিয়ে মানুষের সামনে দেখিয়ে তারপরে তারা কোনো তথ্য রাজ্যের সামনে আনা হয় না প্রশাসনের পক্ষ থেকে। তো তার পেছনে যে রাঘব বোয়ালরা আছে, সে রাঘব বোয়ালরা যে এই সরকারের সঙ্গে যুক্ত, সেটা সরাসরি বোঝা যায় যে তারা চায় না যে রাজ্য থেকে নেশা ব্যবসাটা যাতে শেষ হয়। আমরা দেখেছি যে কিভাবে আনএমপ্লয়মেন্ট এই রাজ্যটাকে গ্রাস হচ্ছে। আমরা দেখেছি কিভাবে শত শত টেট পরীক্ষার্থীরা, টেট যারা দিয়েছে 2 বছর ধরে, যারা বাড়িতে বসা,
তারা দুদিন পরে পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করছে, এবং তারপরে মুখ্যমন্ত্রী বড় বড় মঞ্চে উঠে একটাই কথা বলছে যে ত্রিপুরা মডেলে, বহির্রাজ্যে থেকে বলছে ত্রিপুরা মডেলে সরকার চালানো উচিত, যে মডেলে প্রত্যেকদিন ওনার বাড়ির সামনে অরাজনৈতিক যুবক যুবতীরা ধর্ণা দিচ্ছে, যে মডেলে যুবক যুবতীদেরকে মারা হয়, যে ওদের লিগ্যাল রাইটস, কনস্টিটিউশনাল রাইটস নিয়ে যখন তারা কথা বলে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এই হয়েছে ত্রিপুরা মডেল আন্ডার ভারতীয় জনতা পার্টি। আজকে আপনাদের সামনে একটাই কথা বলতে চাই, কিছুদিন আগে শুনেছি সরকারের মুখপাত্র মন্ত্রী সাহেব বলেছেন যে এখন থেকে রাজ্য সরকারের যে চাকরিগুলো সেগুলোতে পিআরটিসি নন অ্যাপ্লিকেবল, নন কম্পালসারি। আমি আগেও আমার নিজের সোশ্যাল মিডিয়াতে তার ধিক্কার জানিয়েছি, এবং আজকে রাজ্যবাসীর সামনে একটাই কথা বলতে চাই যে এমনিতে এই রাজ্যে চাকরি নেই। আমরা 2024 সালে 2025 সালে ভুয়ো পিআরটিসি 1 লাখ টাকার বিনিময় বানিয়ে দেওয়ার প্রতিবাদে আমরা আন্দোলন করেছিলাম। আমরা চিঠি লিখেছিলাম যে অতি সত্বর যেন এই চক্রান্তটাকে বন্ধ করা হয়, যেখানে 1 লাখ টাকার বিনিময় বহির্রাজ্যের ছেলেদেরকে পিআরটিসি দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আজকে কি করলো? আজকে উনি ঘোষণা করলেন যে পিআরটিসির দরকার নেই, মানে রাজ্যের চাকরি, রাজ্যের ছেলেদের যেটা পাওয়া উচিত, যেখানে রাজ্যের ছেলেদের চাকরি নেই, যেখানে রাজ্যের ছেলেদের আনএমপ্লয়মেন্ট রেট আজকে আকাশ ছোঁয়া, সেখানে রাস্তা করে দিচ্ছে যাতে বহির্রাজ্যের ছেলেরা এসে এই রাজ্যের চাকরিগুলোকে দখল করতে পারে। এবং আইওয়াসের জন্য কি বলা হচ্ছে? আইওয়াসের জন্য বলা হচ্ছে যে মিনিমাম যাতে 4 বছর সরকারি স্কুলে বা আগর ত্রিপুরার কোনো স্কুলে সে পড়ে, তার সার্টিফিকেট। কে সার্টিফিকেট দেবে? ত্রিপুরা স্কুলের ভেতরে তো শিক্ষকই আসে, ত্রিপুরা স্কুলগুলোতে তো শিক্ষকই নেই। সার্টিফিকেটটা কে দেবে যে সে স্টুডেন্টটা 4 বছর পড়েছে কি পড়েনি? এগুলো আর কিছু না, এগুলো সেই দালাল চত্বরগুলোকে আবার সক্রিয় করে তোলা। সেই দালাল চত্বরগুলো, যে চত্বরগুলো সেই সার্টিফিকেটগুলো বের করে দেবে, সেই চক্রগুলোকে আবার সক্রিয় করে তোলার একটা পরিকাঠামো এই রাজ্যে আবার করা হচ্ছে, যার দরুন হাজারো হাজারো লাখো লাখো যুবকদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে উঠবে। আমরা কিছুদিনের মধ্যেই আন্দোলনে নামছি। আমরা চাই যাতে পিআরটিসি কম্পালসারি থাকুক, এবং পিআরটিসি কম্পালসারি থাকাটা খালি কংগ্রেসের লড়াই না, এই লড়াইটা সকলের। এই লড়াইটা ত্রিপুরার প্রত্যেকটি ছেলে মেয়েদের যারা পড়াশোনা করে আজকে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। এবং আমি আহ্বান রাখবো সকল জেনজি এবং জেন আলফাদেরকে যে নিজেদের লড়াইতে নিজেরা সামিল হন, আমাদের হাত শক্ত করুন, এবং এই সরকারকে প্রশ্ন করুন যে কেন পিআরটিসি কম্পালসারি হবে না। কারণ এই সরকারের সাথে বহির্রাজ্যের যে লোকেজনরা যারা এই সরকারকে পরিচালনা করে, তাদের ছেলেমেয়েদেরকে আপার হ্যান্ড করে দেওয়ার জন্য আজকে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টসের যে বড় অফিসাররা যারা আজকে ত্রিপুরাতে কর্মরত, যারা বাইরে থেকে এসছে, তাদের ছেলেমেয়েদেরকে বড় বড় চাকরি হাতে তুলে দেওয়ার পরিকল্পনার জন্যই আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।